টিভিএস ইনসাইট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। আমরা আজ আলোচনা করব আইএমএফ এর ঋণ নিয়ে। আপনারা জানেন বাংলাদেশ আইএমএফ থেকে একটি ঋণ নিচ্ছে। এই ঋণটি ৪২ মাস ধরে ৭টি কিস্তিতে আইএমএফ থেকে বাংলাদেশ গ্রহণ করবে। মোট $4.7 বিলিয়ন ঋণ নেওয়া হবে। এই যে ইতিমধ্যে দুটো কিস্তি পরিশোধ বা বাংলাদেশ নিয়েছে আইএমএফ থেকে, তৃতীয় কিস্তি সামনে বাংলাদেশ পাবে। আইএমএফ এর একটি টিম বাংলাদেশে এসেছিল বাংলাদেশকে যে ধরনের শর্তগুলো এই ঋণের জন্য দেওয়া হয়েছিল সেগুলো অগ্রগতি পর্যালোচনা করতে। সেই পর্যালোচনায় বাংলাদেশকে ঋণ দেওয়ার ব্যাপারে তারা সম্মতি জানিয়েছে এবং এটি তারা ঘোষণাও করেছে যে বাংলাদেশ তৃতীয় কিস্তি চলতি মাসেই পাবে। এই নিয়ে টিভিএস এর লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএস এর বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনবো যে আইএমএফ এর এই ঋণ কি কি পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ পেতে যাচ্ছে এবং আগামীতে এই জন্য বাংলাদেশকে কি করতে হবে। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি বলছেন যে আইএমএফ আমাদেরকে ঋণ দেওয়া তৃতীয় কিস্তি ছাড় করার ব্যাপারে সম্মত হয়েছে এবং চলতি মাসেই ছাড় করবে। এই স্টোরির মধ্যে আপনি একটা জায়গায় বলেছেন যে বাংলাদেশের যে রিজার্ভের লক্ষ্যমাত্রা ছিল, বৈদেশিক মুদ্রার রিজার্ভের, সেই লক্ষ্যমাত্রার ক্ষেত্রে আইএমএফ কিছু ছাড় দিয়েছে। এই যে ছাড় দিয়ে আইএমএফ এর ঋণ ছাড় করার সিদ্ধান্ত, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই যে নতুন করে যে টার্গেটগুলো সেট হলো সেটা অর্জনে বাংলাদেশ আসলে এখন কি প্রস্তুত কিনা বা কতটা পারবে? ধন্যবাদ আপনাকে। এখানে আইএমএফ এর যে মিশন আসছিল এবং তারা তাদের গত ২৪ তারিখ থেকে গতকাল পর্যন্ত তারা বাংলাদেশের সব সেক্টরের সাথে মিটিং করছে এবং একাধিক মিটিং বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় করে তারা যে তাদের যে কন্ডিশনগুলি সেগুলি বাস্তবায়নে অগ্রগতি দেখছে। যে মোটামুটি আমাদের হচ্ছে সব ক্ষেত্রেই হলো আমাদের সফলতা আছে, শুধু হচ্ছে যে রিজার্ভের ক্ষেত্রে আমাদের বড় ধরনের ঘাটতি আছে। এবং আরেকটা হচ্ছে যে রেভিনিউ, রাজস্ব আহরণ। এটা এই রাজস্ব আহরণের হচ্ছে আমাদের তো জুন ভিত্তিক টার্গেট, আগামী জুন পর্যন্ত, ৩০ জুন পর্যন্ত, যেহেতু জুন সামনে আছে তো তারা হচ্ছে এখানে হচ্ছে টার্গেটটা কমানি রিজার্ভের রেভিনিউয়ের, কিন্তু রিজার্ভের টার্গেটটা ব্যাপক মাত্রায় কমে দিয়েছে। কারণ আপনার জুন শেষে আপনার হচ্ছে $20.10 বিলিয়ন মিনিমাম নেট রিজার্ভ রাখার যে টার্গেট ছিল, এখন সেটা আছে প্রায় হচ্ছে 14 বিলিয়নের মতো। এবং এক মাসের মধ্যে এটাকে তো আসলে 6 বিলিয়ন বাড়ানো সম্ভব না। এই বাস্তবতা হচ্ছে আইএমএফ নিজেও বুঝতে পারছে বা বাংলাদেশের পক্ষে যারা ছিলেন তারা হচ্ছে বোঝাতে সক্ষম হয়েছে। এই প্রেক্ষাপটেই 30 জুন নাগাদ টার্গেটটা কমিয়ে হচ্ছে $14.87 বিলিয়ন এনে দিয়েছে। এবং আর অন্যান্য হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনে আর মেজর কোনো পরিবর্তন আসেনি। কালকে আইএমএফ হচ্ছে যে প্রেস কনফারেন্স করছে এবং সেখান থেকে আমরা যে ইনফরমেশন পাইছি তাতে আর মেজর কোনো চেঞ্জ আসেনি, শুধু রিজার্ভের ক্ষেত্রে, যেহেতু এটা বাংলাদেশ পারছে না। এবং এই সফরকালে আপনি দেখছেন যে গতকাল বাংলাদেশ ব্যাংক কয়েকটা সার্কুলার জারি করছে। এর মধ্যে একটা হচ্ছে যে আমাদের এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে হচ্ছে ক্রলিং পেগ সিস্টেম চালু করছে। যে আপনার এতদিন বাংলাদেশ ব্যাংকের যে অফিসিয়াল রেট ছিল ডলারের যে 110 টাকা, এবং এখন সেটা করছে হচ্ছে 117 টাকা। এবং 117 টাকা হচ্ছে এটা হচ্ছে একটা মিড পয়েন্ট, এর চেয়ে কম বা বেশিতে হচ্ছে ব্যাংকগুলো লেনদেন করতে পারবে ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে। তো এটা হচ্ছে আইএমএফ এর শর্তেরই একটা বাস্তবায়ন। এবং হচ্ছে আমাদের যে নীতি সুধারের ক্ষেত্রে যে হলো স্মার্ট সিস্টেম ছিল সেটাও তো এখন গতকালকে উইথড্র করছে। এখন ইন্টারেস্ট রেট, ব্যাংক ঋণের ইন্টারেস্ট রেট বাজারের উপর ছেড়ে দিয়েছে, এটাও আইএমএফ এর শর্ত। তো এরকম হচ্ছে আইএমএফ এর শর্তগুলি সেন্ট্রাল ব্যাংক এবং হচ্ছে সরকার দুদিক থেকে হচ্ছে বাস্তবায়নে এখন বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। আইএমএফ এটার গুরুত্ব বুঝতে পারছে এবং সেই কারণে আমাদের তৃতীয় কিস্তিটা কিন্তু দেওয়ার কথা ছিল $681 মিলিয়ন। জি, এইখানে আমি আসতে যাচ্ছিলাম। তো সেটা হচ্ছে দেখলাম যে আরো বেশি দেওয়া হচ্ছে, প্রায় 70% বেড়েছে, 1151 মিলিয়নের মতন হয়েছে। তো এটার কারণ হচ্ছে আপনি আসার আগেই যেহেতু আমি আলোচনায় ঢুকে গেছি, তো আমি একটু বলি যে আমি অর্থ মন্ত্রণালয়ের অফিসারদের কাছে জানতে চেয়েছিলাম যে এটা বাড়ার কারণটা কি, বা আপনারা কিভাবে এটা আইএমএফকে বোঝাতে সম্ভব হলো আপনাদের পক্ষে। তো ওনারা যেটা বলছেন যে প্রথমত হচ্ছে বাংলাদেশের জন্য আইএমএফ যে শর্তগুলি দিয়েছিল সেই শর্তগুলি বাস্তবায়ন পরিস্থিতিতে আইএমএফ সন্তুষ্ট। শুধু রিজার্ভের যে আমাদের দুর্বলতা আছে এটা আসলে
বৈশ্বিক প্রেক্ষাপটে আইএমএফ গতকালকেও বলেছে গ্লোবাল ইকোনমিক সিনারি এবং যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল টাইটেনিং সিচুয়েশনের কারণে এবং কমোডিটি প্রাইস হাইক এইসবের কারণে হচ্ছে আমাদের রিজার্ভটা কমে যাচ্ছে, এবং আইএমএফ এটাও বলছে যে সামনেও এই ধারাটা অব্যাহত থাকবে, সামনে কিছুদিন অব্যাহত থাকবে, মানে আমাদের রিজার্ভ হয়তো সামনে আর একটু কমবে, এরপরে এটা হচ্ছে বাউন্স ব্যাক করবে, আস্তে আস্তে বাড়বে। এখন যে পলিসিগুলি নেওয়া হচ্ছে এর ইম্প্যাক্ট হিসেবে পরবর্তীতে আস্তে আস্তে বাড়বে। তো ওই অফিসাররা যেটা বলছিলেন যে বাংলাদেশকে তো আপনার 6টা কিস্তিতে 42 মাসে এই লোনটা দেওয়ার কথা, আমরা 2টা কিস্তি আগে পেয়েছিলাম। তো সরকার হলেও আইএমএফকে বোঝাতে পারছে যে এই 42 মাস ধরে আসলে বাংলাদেশের এই ক্রাইসিসটা তো এরকম অবস্থায় থাকবে না। এখন হচ্ছে আমার ফরেন কারেন্সির ক্রাইসিসটা বেশি, ফলে আইএমএফ যদি হচ্ছে পরের কিস্তিগুলিতে টাকার পরিমাণ কমিয়ে, ডলারের পরিমাণ কমিয়ে এখন যদি আমাকে একটু বাড়িয়ে দেয়, তাহলে এটা বাংলাদেশের জন্য সুবিধা হয়। তো আইএমএফ এতে কনভিন্স হয়েছে এবং তারা তার প্রেক্ষিতেই হচ্ছে এখন এই তৃতীয় কিস্তির পরিমাণটা বাড়াই দিচ্ছে। আপনি যে এতক্ষণ যেটা বলছিলেন যে আইএমএফ এর শর্ত বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক বিনিময় হারে, টাকা ডলারের বিনিময় হারে এক ধরনের পরিবর্তন আনলো, যে কারণে একদিনে ডলারের দাম 7 টাকা বেড়ে গেছে। সুদ হারে বাজার ব্যবস্থার উপরে ছেড়ে দেওয়া হলো। আপনি বললেন নীতি সুদ হারও তারা বাড়িয়েছে। এর ইম্প্যাক্ট আমাদের অর্থনীতি, আমরা সবসময় দেখি যে ডলারের দাম বেড়ে গেলে মূল্যস্ফীতি বাড়ে। সুদহার বাজার ভিত্তিক হওয়া বলতে হচ্ছে যে মানে আপনার এমন হতে পারে যে সুদহার বেড়ে যাওয়ারও আশঙ্কা থাকবে অথবা কমেও যেতে পারে। তো এই যে আমাদের আমদানি খরচ যদি এখন বেড়ে যায় ডলারের মূল্য বৃদ্ধির কারণে, আমাদের মূল্যস্ফীতির এখন যে ঊর্ধ্বমুখিতা আছে প্রায় 10%, সেখানে কি এটাকে আরও উস্কে দিবে না? হ্যাঁ, এটা অর্থনীতিবিদরাও বলছেন, আমরা নিজেরাও যেটুকু বুঝি, এবং গতকাল আইএমএফও এটা স্বীকার করছেন যে বাংলাদেশ ব্যাংক এই ইনিশিয়েটিভগুলি এটা হচ্ছে ইনফ্লেশনকে বাড়াবে, তবে এটা হচ্ছে লং টার্মে, পরবর্তীতে ইনফ্লেশনটা আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। কারণ এখন হচ্ছে আপনার বেশি দামে ডলার, লং টার্ম বলতে আমি মাঝখানে ঢুকে গেলাম, লং টার্ম বলতে কি কোনো সময়ের কথা লং টার্ম? হ্যাঁ, ওনারা একটা হচ্ছে প্রজেকশন দিয়েছেন, আমি সেটা বলছি যে এখন বেশি দামে ডলার দিয়ে যদি কেউ ইনপুট করে তার তো পণ্যের ইনপুট কস্ট বাড়বে, এবং আপনার আবার এই ইনপুট করার জন্য আপনি যে ব্যাংকে লোন নেবেন সেখানেও আপনার ইন্টারেস্ট রেট বাড়বে, ফলে একজন আমদানিকারকের 2 জায়গায় খরচ বাড়তেছে, এদিকে ঋণের সুদ হার বাড়তেছে, ওদিকে ডলার কিনতে তার বেশি টাকা খরচ হচ্ছে, এর প্রভাব পণ্য মূল্যে পড়বে। কিন্তু যেটা হলো যে আপনার এই ঋণটা কস্টলি হওয়ার কারণে ইনপুট আবার কমে যাবে, কিন্তু ইনপুট কমে যাবে, এবং এটা প্রাথমিক অবস্থায় হচ্ছে যে ইনফ্লেশনের উপরে আরও প্রভাব পড়বে, মানে ইনফ্লেশনটা আরেকটু বাড়বে। কিন্তু এই বছর যখন আপনার ইনফ্লেশন বেড়ে যাবে, আগামী বছর তো আর এই বাড়তির উপরে অনেক বেশি বাড়বে না, ফলে আগামী বছরে আপনার হচ্ছে ইনফ্লেশন রেট কমে যাবে। আইএমএফ যেটা প্রজেকশন দিয়েছে যে কারেন্ট ফিসকালে আপনার 9%-এর উপরে ইনফ্লেশন থাকবে, এবং আগামী ফিসকালে তারা হচ্ছে 7.7% প্রজেকশন করছে, এবং পরের অর্থ বছরে যায় 5.5। বাংলাদেশের নিম্ন আয়ের মানুষ, যারা সাধারণ মানুষ, দিন আনে দিন খায় অথবা নির্ধারিত আয় যাদের সামান্য আয় করে, এই যে 10%-এর ইনফ্লেশন, এরা কি আসলে, অনেকেই তো এখন ধার করে সংসার চালাচ্ছে, অনেকে তাদের চাহিদা ছেটে ফেলছে, এতে কি বাংলাদেশের অপুষ্টির কোনো আশঙ্কা দেখেন, বা বাংলাদেশের দারিদ্র্যের হার বেড়ে যেতে পারে বলে মনে করেন? এটা হচ্ছে সাম্প্রতিক বিবিএস-এর বিভিন্ন স্টাডিতে দেখা যাচ্ছে যে মানুষ স্যাক্রিফাইস করছে, তার চাহিদা মেটাতে পারছে না পণ্য মূল্য বাড়ার কারণে, যে তারা যারা আগে সপ্তাহে হয়তো 2 বেলা মাছ খেত, তারা এখন মাছ খাওয়া কমাই দিয়েছে, বা ডিম খাওয়া কমাই দিয়েছে, মাংস খাওয়া, দুধ খাওয়া কমাই দিয়েছে। এতে তো হচ্ছে অপুষ্টিহীনতা একটু বাড়বে স্বাভাবিকভাবে, বিশেষ করে দরিদ্র পরিবারগুলিতে, এবং শিশু এবং মা যারা আছে তাদের মধ্যে এই অপুষ্টিহীনতা বাড়বে। এখন ইনফ্লেশন যখন এই মাত্রায় থাকে, এবং এটা কিন্তু শুধু এবছর না, গত বছর থেকে ইনফ্লেশন এই মাত্রায়, এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন সাহেব কিন্তু বলেছেন যে গত 1-1.5 বছরে হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে ইনফ্লেশন সব জায়গায় বাড়তেছিল, কিন্তু গত 1-1.5 বছরে সব দেশ হচ্ছে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করে নিয়ে আসছে, এবং পাশের দেশ ইন্ডিয়াতেও কিন্তু হচ্ছে 5.5% এখন ইনফ্লেশন, কিন্তু বাংলাদেশ সেটা পারে নাই, এবং না পারার পিছনে তারা হচ্ছে বাংলাদেশ ব্যাংককে দায়ী করছে, যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে টাইমলি এবং প্রপারলি তারা হচ্ছে পলিসি নেয়নি এবং পলিসি এক্সিকিউট করেনি। আজকে আইএমএফ এর কথায় গতকাল যে সার্কুলারগুলি করলো, এটা কিন্তু আমাদের দেশের অর্থনীতিবিদরা অনেক আগে থেকেই বলে আসছিল, কিন্তু তখন বাংলাদেশ ব্যাংক এটা বাস্তবায়ন করেনি। এটা হলো একটা দিক। আর দ্বিতীয় দিক হলো যে এখন মানুষের এই সময়
মানুষের আয় বাড়ানোর জন্য সরকারের দিক থেকে উদ্যোগ থাকতে হবে, এবং আইএমএফও যেটা বলছে যে সোশ্যাল সেফটি নেটটা হচ্ছে আর একটু বাড়াইতে হবে। এবং আপনি জানেন যে আইএমএফের পরামর্শে কিন্তু শুধু যে বাংলাদেশ ব্যাংকের এইসব সার্কুলার তা না, এখন গ্যাস বিদ্যুতের দামও আবার বাড়বে, বিদ্যুতের দাম 3 মাস পর পর বাড়বে। ফলে নানান দিক থেকে হচ্ছে সীমিত আয়ের মানুষের উপরে এক ধরনের ইম্প্যাক্ট তৈরি হবে, মানুষের জীবন ধারণ, সংসার ব্যয় মেটানো আসলেই কষ্ট হবে। এবং এসব ক্ষেত্রে দেখা যায় যে একটা কৃষক পরিবার হয়তো তার বাচ্চারে পড়ানোর জন্য একজন টিচার রাখছে, টিচারটা সে রাখবে না, হ্যাঁ, ওই জায়গায় সে খরচ কমাবে, বা সে খাওয়ার ক্ষেত্রে খরচ কমাবে। তো অন্যান্য খরচ তো আসলে কমানোর সুযোগ নেই। তো এতে হচ্ছে সার্বিকভাবেই যারা দরিদ্র সীমার সামান্য উপরে ছিল বা দরিদ্র সীমার উপরে ওঠার মতো অবস্থায় ছিল, তারা আবার নিচে নেমে যাওয়ার একটা আশঙ্কা আছে। এক্ষেত্রে সরকারের যেটা করণীয়, সোশ্যাল সেফটি নেটটা একদিকে বাড়াইতে হবে, আরেকদিকে হচ্ছে যে আপনার কর্মসংস্থান বাড়াইতে হবে, মানুষের আয় বাড়ানোর উদ্যোগ নিতে হবে। আপনি যখন মূল্যস্ফীতি কমাতে পারবেন না, তখন মানুষকে আয় বাড়ানোর সুযোগ দিতে হবে, যে যাতে এই বাড়তি মূল্যস্ফীতির সাথে সে সমন্বয় করে তার সংসারটা চালাতে পারে। ধন্যবাদ আবুল কাসেম আপনাকে। আমরা এতক্ষণ ধরে IMF এর শর্ত অনুযায়ী আমরা ঋণ পাওয়ার বিষয়ে আবুল কাসেমের কাছ থেকে শুনছিলাম। আবুল কাসেম বলছিলেন যে IMF আমাদের সকল ক্ষেত্রেই সন্তুষ্ট হয়েছে এবং আমাদের যে পরামর্শগুলো দিয়েছে সেগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তবায়ন করতে পেরেছি, যে কারণে তারা নির্ধারিত কিস্তিগুলো ছাড় করছে। তবে এই শর্ত বাস্তবায়ন করতে গিয়ে আমরা একটা ঝুঁকির মধ্যে পড়েছি, দেশে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছি, যা আমাদের নিম্ন আয়ের মানুষকে, সাধারণ মানুষকে এক ধরনের কষ্টের মধ্যে ফেলেছে এবং আগামী কিছুদিনে এই কষ্টের মধ্যে থাকতেও হবে। সেখানে পরামর্শ হচ্ছে যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়ানো, কাজের সুযোগ বাড়ানো, মানুষের আয়ের সুযোগ সৃষ্টি করা। আমরা সেই প্রত্যাশাই করব সরকার এই ধরনের উদ্যোগগুলো নিবে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ সকলকে।